আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা অনেকেই উদ্ভিদ শারীরতত্ত্ব এই অধ্যায়টা রিভিশন দিতে অনেক বেশি সময় লাগিয়ে ফেলো। অনেক পড়ালেখা করতে হয়, এটা পড়বো না ওটা পড়বো, কোনটা বাদ দিব, কি পড়বো না পড়বো, রিভিশন দিতে যেও দেখা যাচ্ছে 5-6 ঘন্টা বা আরো বেশি সময় চলে যাচ্ছে। পড়াই শেষ হচ্ছে না। এতগুলো পড়ার মধ্যে এই অধ্যায়ের যতটুকু না পড়লেই নয়, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। তো রিভিশন দিতে গেলে যে তথ্যগুলো তোমাকে পড়তেই হবে, না পড়ে পরীক্ষা দিতে হবে, এরকম তথ্য নিয়ে আজকের এই ক্লাস। তো চলো আমরা শুরু করে দিই আজকের এই ক্লাস। আমরা ইনশাল্লাহ দেখা যাবে যে 20, 25, 30 মিনিটের মধ্যেই এই অধ্যায়টা সম্পর্কে একটা ভালো রিভিশন ক্লাস পেয়ে যাব। তো আমরা শুরু করছি উদ্ভিদ শারীরতত্ত্ব। আচ্ছা, উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদের এই প্যারার মধ্যে যে পড়াশোনাটা করতে হবে তার মধ্যে দুইটা তথ্য আমাদের জানতে হবে। যে স্টিফেন হেলস, তিনি কি ছিলেন? উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। এটা একটা কথা। এই যে স্টিফেন হেলস কথা জানো, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক, এই কথাটা জানলেই এই পেজের পড়া শেষ। এবার আসো খনিজ লবণ পরিশোষণ এটা কিভাবে হয়, এটা একটু আমরা জানবো। এটার ক্ষেত্রে কতটি উপাদান প্রয়োজন? 17টি উপাদান প্রয়োজন। এর সাথে সাথে আরেকটা জিনিস জানতে হবে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটাকে আমরা অ্যালডিহাইড বলি না, অ্যালডিহাইড মূলক। তাহলে এই তিনটা ছাড়া সবগুলো মাটি থেকে শোষণ করে। তার মানে কয়টা দাঁড়ালো? 14টা। এই তিনটা বাদ দিলে, 17 থেকে 3 বাদ দিলে 14টা মাটি থেকে শোষণ করা যায়। এই কথাটা একটু রিভিশনের জন্য একটু মনে রাখিও। এবার লবণ পরিশোষণ অঙ্গ, কোন অঙ্গ? যেগুলা একেবারেই মূলের অগ্রভাগে আছে, কোষ বিভাজনের নবগঠিত কোষ, এটাই। এই তথ্যটা জাস্ট এই লাইনটা পড়িও। এরপরে আসো কোন অবস্থায় লবণ পরিশোষিত হয়। এক কথায় আয়ন হিসেবে। কি হিসেবে? আয়ন হিসেবে। এটা মাটি খনিজ লবণের একমাত্র উৎস, এই কথাটা পড়বে। কি হিসেবে? আয়ন হিসেবে। কি হিসেবে? আয়ন হিসেবে। এরপর কোটি কোটি বছর থেকে, আদিম যুগ থেকে এই দুটা কোশ্চেন বারবার আসছে। সব থেকে দ্রুত গতিতে, সব থেকে ধীর গতিতে, কারা কারা? এই দুইটা তথ্য বারবার আসে, কোটি কোটি বার, হয় মেডিকেলে আসে নাহলে ভার্সিটিতে আসে। এই কোশ্চেন আসতেই থাকে। জাস্ট খালি এই দুইটা আয়ন, দুইটা দুইটা চারটা আয়নের নাম জানলেই হয়েছে। এরপরে তুমি আসো, তারপরে তোমাকে যেটা এই ক্ষেত্রে যেটা লাগবে যে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী। ঠিক আছে? আর ফসফরাসের অভাবে ফুলের পাতা ঝরে পড়ে। ম্যাগনেসিয়াম আর ফসফরাস, এই কথাটা লাগবে। এরপরে সি4 উদ্ভিদের জন্য সোডিয়াম, ঘাসের জন্য সিলিকন, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোবাল্ট, আর সামুদ্রিক মানে আয়রন, এটা তোমরা মানে আয়োডিন পারবা। ঠিক আছে? এই কোবাল্ট, সোডিয়াম, সিলিকন, এই তিনটা লাগবে। এই তিনটা কোন সময় কোনটা দিয়ে দেয়, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। ওকে। এরপরে ম্যাক্রোমোলো মাইক্রোমোলো নিয়ে কথাবার্তা বলা আছে। আমরা ওই যে ম্যাকাইবার, কাকার, নাইস, চপস, এগুলো দিয়ে মনে রাখছি না? তোমরা যে যেভাবে পারো মনে রাখতে হবে এইগুলা। মানে ওজন টোজন এত কষ্ট করে যদি মনে রাখতে না পারো, জাস্ট খালি এগুলো মনে রাখো। হ্যাঁ, এগুলো মনে রেখে আসলে কুলাইতে পারবে না। তারপরে দুই তিনটা তুমি যদি মন চায়, তোমাকে যদি হ্যাঁ মানে পড়তে মন চায়, তুমি তোমার মতো করে পড়তে পারো এখান থেকে। তারপরে মতবাদ দুইটার নাম খালি জানো। কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ আর একটা কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, এই দুটো কথাই জানো। এরপরে এক্ষেত্রে আসো, এই পেজে আমরা কি পড়াশোনা করব? এই পেজে আমরা সক্রিয় এবং নিষ্ক্রিয় এই দুটো কথা পড়াশোনা করব। সক্রিয়র ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে, তারপরে শোষণ হার বৃদ্ধি পায়, এই দুটো কথা জানলেই হয়েছে। এরপরে সক্রিয়র যে শোষণ মতবাদ রয়েছে, এই মতবাদগুলো কারা কারা এইগুলা জানতে হবে, যে কোনটা কোনটা মতবাদ। একটা হচ্ছে লুন্ডেগর, এখানে লিখে দেওয়া আছে, এই যে সাইটোকম পার্ম মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ আর লেসিথিন মতবাদ, এই তিনটা হচ্ছে আমার সক্রিয়। পরীক্ষা আসবে সক্রিয় লবণ পরিশোষণের মতবাদ নয় কোনটি বা কোনটা, এরকম আসবে। লুন্ডেগরের ক্ষেত্রে সাইটোকম পাম্প মতবাদ, এই কথাটা জানবে। আর এনজাইমের ক্ষেত্রে ডিহাইড্রোজেনেস জানবে, এটা জানবে। এরপরে এটার ক্ষেত্রে আসো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই কথাটা খালি জানবে। এই কথাটা জানলেই হবে। একটা যাচ্ছে ভেতর থেকে বাইরে, একটা বাইরে থেকে ভিতরে, একটা গেলে আর একটা আসে, এরকম কথাবার্তা আছে তোমাদের এখানে। তো এগুলো পড়াশোনা করতে হবে না, রিভিশনের জন্য জাস্ট এই বিজ্ঞানীটার নাম জানলেই হবে। ঠিক আছে? এক্ষেত্রে এই নামটা আর এক্ষেত্রে এই নামটা। তারপরে আসো লেসিথিন বাহক ধারণা। এই লেসিথিন বাহক কি করে? এই লেসিথিন নামক ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে কাজ করে, এই কথাটা জানবে। এবং ভেতরে কি ভেঙে যায়, এইটা ভেঙে যায়, এই কথাটা যদি পারো পড়বা, না হলে জাস্ট এই লেসিথিন কথাটা জানলেই হয়েছে। এবার নিষ্ক্রিয়তা কারা কারা মতবাদ দিচ্ছে দেখো। একটা হচ্ছে ব্যাপন মতবাদ, জাস্ট মতবাদের নাম জানবা। আয়ন বিনিময় মতবাদ, এক্ষেত্রে কারা প্রবক্তা আছে এই কথাটা পড়বা, তাহলেই হয়েছে। হ্যাঁ, কারা প্রবক্তা আছে এটাই পড়বা। আর একটু যারা প্রিপারেশন ভালো চাও, যে কে ভেতর থেকে বাইরে যায়,
আর বাইরে থেকে কি ভেতরে যায়, এরকম কথা আছে। এটা একটু জাস্ট কোন চার্জটা এটা জানলে ভালো, আর না জানলে নাই। এই ডোনান সাম্য অবস্থায় বিজ্ঞানী ডোনানের নামটা পড়লেই হয়েছে। অব্যাপনযোগ্য একটা কথা লেখা আছে, এই কথাটা যদি পড়তে পারো তো ভালো। তারপরে ব্যাপক প্রবাহ মতবাদ, এখানে পরীক্ষায় আসে এটা, তাই না, যে নিচের কোনটি নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ নয়, বা মতবাদ কোনটা, এইরকম তথ্য দিয়ে থাকে। এরপরে আসে সক্রিয়তে আমরা কি জানি, বিপাকী শক্তির প্রয়োজন হয়, শোষণ আর বৃদ্ধি পায়। হ্যাঁ, একই সাথে এই কথাটা একটু পড়িও, একই সাথে, একই সাথে। আর ওটাতে একসাথে না, একটা যায় একটা আসে, নিষ্ক্রিয়তে একটা যায় একটা আসে, এরকম কথা, একই সাথে সংগঠিত হয় না। ঠিক আছে, এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটাতে নাই। তারপরে আসো খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ, এটার ক্ষেত্রে আসো পরিভাবক প্রভাবক সমূহ খালি জাস্ট নামগুলা জানবা, নামগুলা জানবা। যদি মনে রাখতে না পারো জাস্ট এই লাইনটা পড়লেই হবে। এটা আদিম যুগ থেকে এই কোশ্চেনটা আসতেছে, হ্যাঁ, এটা নাম জানলেই এখানে পড়লেই হয়েছে। এবার পানি আর খনিজ লবণ, খনিজ লবণের জন্য কি সক্রিয়ভাবে হয়, তাহলে বিপাকী শক্তির প্রয়োজন আছে, আয়ন হিসেবে খনিজ লবণ ইয়া করে। এই যে অগ্রভাগের অঞ্চল, এগুলো তো আমরা পড়লামই, হ্যাঁ। বাহকের প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন হয় না। ঠিক আছে, এই বাহকের প্রয়োজন, এটা একটু অনেকে ভুল করে, তোমরা এটা দেখে নিও রিভিশন। প্রচ্ছদনে আসো, প্রচ্ছদনে যেটা আমরা পড়বো, এই যে কত ভাগ, 99%, কত পার্সেন্ট, 99%, এই কথাটা জানবা। ঠিক আছে, 99% বের করে দেয়। বিজ্ঞানীর নাম কি, কার্টিস, এবং তিনি কি প্রয়োজনীয় অমঙ্গল এটাকে বলেছিলেন, এবং এটা কি দ্বারা মাপ করা হয়, জ্ঞানং পটোমিটার, এই কথাটা রিভিশনের জন্য লাগবে। এরপরে কত পার্সেন্ট পত্ররন্ধ্র হতে যায়, 95 থেকে 98%, আর পাতায় প্রচ্ছেদনের প্রধান অঙ্গ, এই কথাটা লাগবে। এরপরে আসো টোকিও বা কিউটিকুলার, কিউটিকুলার একটা কিউটিন কি, একটা স্নেহ জাতীয় পদার্থ, এই কথাটা পড়বা। তারপরে আপাতত নাই। তারপরে এখানে আসো যে এই মরুজ উদ্ভিদের কথাটা পড়িও, মরুজ উদ্ভিদের কিউটিকল বেশ পুরু বলে প্রচ্ছেদন কম হয়। লেন্টিকুলার প্রচ্ছদন, এটার ক্ষেত্রে দেখো যে ফাটাফাটি একটা অবস্থা আছে, হ্যাঁ, যে কি ফেটে, যে এটা ফেটে যে লেন্টিসেল উৎপন্ন সৃষ্টি হয়, এই লেন্টিসেল পথে যে পানি বের হয়ে যাচ্ছে, এটাকে লেন্টিকুলার বলতেছে। এটা 1%, 1% হয়, খুব কম পরিমাণে পানি বের হয়। তো এখানে ত্বকীয় আর পত্ররন্ধ্রের মধ্যে 95 থেকে 98 কথাটা লাগবে। ঠিক আছে, এটুকু পড়লেই হয়েছে। এবার পত্ররন্ধ্র, এটার ক্ষেত্রে এটা একটু পড়িও, যে পত্ররন্ধ্র বন্ধ থাকলে কিন্তু পত্ররন্ধ্রের কাজ শেষ, এখানে প্রশোধন হবে না, কিন্তু এটাতে চলতেই থাকবে, যেহেতু এটা পত্ররন্ধ্র দিয়ে যাচ্ছে না। এবার আসো পত্ররন্ধ্র সম্পর্কে, স্টোমাটা সম্পর্কে কথাবার্তা বলছে। স্টোমাটাতে এই যে 1000 থেকে 60,000, এই কথাটা রিভিশনের সময় পড়তেই হবে তোমাকে। এরপরে আমরা আসি কোন সময়ে, 10টা থেকে 11টা আর 2টা থেকে 3টা। ওকে, এই যে দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে, কিন্তু ব্যতিক্রম পাথরকুচি, ঠিক আছে না, পাথরকুচি ব্যতিক্রম। ওকে, তারপরে আসো পত্ররন্ধ্রের কাজ বলছে, কোন কোন কাজে প্রত্যেকটাতে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে, প্রচ্ছেদন, সালোকসংশ্লেষণ, শোষণ, আর গ্যাসীয় বিনিময় ঘটে, এগুলা করে। তারপরে বাষ্পাকারে এই যে লুকায়িত পত্ররন্ধ্র প্রচ্ছেদনের হার হ্রাস করে, এই কথাটা পড়বাই রিভিশনের জন্য। তারপরে স্ট্রোমাটা মানে এটার কি, স্ট্রোমা হচ্ছে তোমার, এটার ক্ষেত্রে কি করতেছে এখানে, যেগুলা অন্ধকার পর্যায়ের বিক্রিয়া সেটা ঘটে, তাই না। আর এটার ক্ষেত্রে কি হবে, এটা জাস্ট গ্যাসীয় বিনিময়ের জন্য কাজ করে। এরপরে পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। তো এটা যদি পানি ধরো ভিতরে ঢুকলো, দিয়ে এটা স্ফীত হলো, দিয়ে ফেটে গেল, তখন এটা পত্ররন্ধ্রটা খুলে গেল, এরকম কথাবার্তা জানলেও হয়, যে এর মধ্যে পানি ঢুকাইলাম, পানির চাপে অন্তর অভিস্রবণের কারণে পানি শোষণ করে এটা ফুলে যায়, এটা ফেটে যায়, তখন পত্ররন্ধ্র খুলে যায়, এইভাবে কথাটা জানলেই হয়েছে। তো এক্ষেত্রে যেটা আমাদের পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে মতবাদ গুলা। এই মতবাদটা কে বলেছেন, এই কথাটা দিয়েই বলে দিবে কোন বিজ্ঞানী মতবাদ দিচ্ছেন। বা স্টার সুগার মতবাদ, এটা কার, লয়েডের। তারপরে আবার ডিরেক্ট বলে দিবে যে এই যে সাইরি, পিএইচ নিয়ে কথা থাকলে তুমি সাইরি দাগাইতে হবে, যে পিএইচ এর জন্য ঘটে, এই কথাটা প্রথম লাইনটা তুলে দিয়ে বলবে যে কোন বিজ্ঞানীর কাজ। এবং তোমরা যদি পিএইচ 5 আর 7 এই কথাটা মাথায় রাখতে পারো, যে কোনটা হলে পিএইচ 5 হবে, কোনটা হলে 7 হবে, খুবই ভালো যদি তুমি মনে রাখতে পারো আর কি। হ্যাঁ, আর না মনে রাখতে চাইলে এটুকুই যথেষ্ট। তারপর আধুনিক মতবাদ কে দিছে, বা প্রোটন প্রবাহ মতবাদ কে দিছে, ইমামুরা, এই কথাটা জানলেই হয়েছে। তারপরে এটার ক্ষেত্রে পটাশিয়াম আয়নের কথা জানলেই হবে, পটাশিয়াম আয়নে এখানে কাজ করে, অনেক কিছুই করে। তো এই যে পটাশিয়াম পত্ররন্ধ্র খোলার কাজ করে, তারপর আস্তে আস্তে সুক্রোজ বাড়ে, এইসব কথাবার্তা বলে রাখছে তারা। এবার পত্ররন্ধ্রীয়, এটা কি পত্ররন্ধ্রীয়, এই যে 95 থেকে 98 আবার দাগাইলাম, প্যালিসেড। তারপরে স্পঞ্জি প্যারেনকাইমা, এটা তো আমরা এই কোথায় পড়লাম বলতো, টিস্যু টিস্যু তন্ত্রতে পড়ছি, হ্যাঁ। তো এগুলো তুমি রিডিং দিয়ে রাখলা, বা তুমি রিভিশনে একটু জাস্ট এই দুটো তথ্য জানলেই হয়েছে। তারপরে প্রচ্ছদনের প্রভাবক, প্রভাবকের ক্ষেত্রে এই যে ব্লু লাইট, তারপরে তাপমাত্রা কি করতেছে, এক লাইন প্রথমটা লাইন পড়বা। তুমি এখানে বইয়ে দাগাই নিবা যে আপেক্ষিক আর্দ্রতা বাড়লে কি হবে বা কমলে কি হবে, সবগুলোর ক্ষেত্রে আলো বাড়লে কি হবে, তাপমাত্রা বাড়লে কি হবে, এরকম করে যেটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা এখানে লিখে রাখবা, তাহলে তোমার জন্য আর কষ্ট হবে না, ঠিক আছে। তারপরে বায়ু প্রবাহ হলে কম হলে বেশি হলে কি হবে, এই যে আবহমণ্ডলের চাপ,
এটার ক্ষেত্রে কিন্তু পড়তে হবে যে চাপ বাড়লেই হার কমে যায়। তাহলে প্রত্যেকটারই বাড়া দিয়ে মনে রাখো যে এটা বাড়লে তুমি এখানে লিখে দাও, এই যে এইভাবে বাড়া চিহ্ন দিয়ে দাও, তারপরে তুমি এখানে দেখো যে এটা বাড়ে না কমে, প্রশোধন বাড়ে না কমে। ঠিক আছে। অভ্যন্তরীণ এগুলোর নাম জানবা, এগুলোর নাম জানবা, এগুলোর নাম জানবা। তারপরে পাতার গঠনের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, এগুলোর নাম জানলেই হবে। এটার ক্ষেত্রে জীবনী শক্তি, আচ্ছা নাম জানলেই হবে। নেতিবাচক মানে যদি তোমার প্রশোধন একই মাপে হইতে থাকে তাহলে তো গাছ নেতিয়ে যাবে, এটাকে উইল্টিং বলে, কথাটা জানলেই হয়েছে। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তারপরে গুরুত্ব, এগুলো গুরুত্ব এমনি পড়ছো খুবই ভালো, এগুলা মানে রিভিশনের জন্য জাস্ট খালি উপরের নামগুলো পড়লে পড়তে পারো, না পড়লে নাই। ঠিক আছে, না পড়লে কোনো সমস্যা নাই। এখানে আসি আমরা, এটা পড়তে পারো, এই যে ঘনত্ব বাড়ে ফলে বিশ্বকোণ, এই কথাটা পড়তে পারো। তারপরে আক্রমণ আছে, ছত্রাকের আক্রমণ, আচ্ছা ঠিক আছে গেল। আমরা প্রচ্ছেদন আর বাষ্পীভবনের মধ্যে, এটা হচ্ছে শারীরতাত্ত্বিক, এটা হচ্ছে ভৌত। তারপরে এটার ক্ষেত্রে প্রোটোপ্লাজম দিয়ে নিয়ন্ত্রিত, এটাতে কোনো ভূমিকা নাই। এটা বাষ্পকারে যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে না যাচ্ছে এগুলো তো আমরা সোজাভাবে জানি। তারপরে আমরা এখানে আসি যে, আচ্ছা এখানে আমাদের কিছু পড়াশোনা নাই। অভিস্রবণ কাকে বলে এই কথাটা একটু রিভিশনের জন্য, ব্যাপন কাকে বলে রিভিশনের জন্য একটু পড়তে পারো। অভিস্রবণিক চাপ, ওই যে চাপ তৈরি করবে এটাই অভিস্রবণিক চাপ। এটা থেকে তুমি যদি এগুলো নাও পড়ো যে অভিস্রবণ পড়বো না ভাইয়া, ডিফিউশন এগুলো পড়বো না, প্লাজমোলাইসিস পড়তে হবে, টার্জিডিটি পড়তে হবে। রস স্থিত হয়ে গেলে এটাকে বলছে টার্জিডিটি। আর প্লাজমোলাইসিস মানে প্রোটোপ্লাজমের সংকোচন হচ্ছে, সংকুচিত হয়ে যাওয়াকে প্লাজমোলাইসিস বলে। ঠিক আছে, কার কারণে হয়? বহি এক্সোসমোসিস, হ্যাঁ, বা বহি অভিস্রবণ। তারপরে টার্গার প্রেসার, এই প্রেসারটা যে চাপের সৃষ্টি হচ্ছে এটাই প্রেসার। ইমবাইবিশন কাকে বলে এটাও আসতে পারে। এবং হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ, আমি মানে পরীক্ষায়, আমি যদি পরীক্ষা নেই তাহলে হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ কোনটি বা কোনটি নয়, এটা কোটি কোটি বার পরীক্ষায় দিছি, এবারও দিব, তোমরা পড়াশোনা করিও। বাষ্পীভবন নতুন করে দেওয়া আছে, বাষ্পীভবনের সাথে এটা জড়িত না। এই কথাগুলো আমরা কোথায় পাইছি? এই যে এখানেই দেওয়া আছে। ঠিক আছে, আর নতুন করে তেমন রিভিশন না দিলেও হবে। তারপরে আসি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, এটা কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করছেন? বিজ্ঞানী বার্নেস। এই কথাটা মাথায় রাখো, ফটোসিনথেসিস কাকে বলে এটা একটু রিভিশনে দিবা। তারপরে এটার ক্ষেত্রে আসো, এটা কাকে বলে একবার রিভিশন দিতে পারো। এবং এটার 6, এটা 12, এটা 6, এটা 6, এই 6 6 6 এগুলো লাগবে। ঠিক আছে, এই যে 6 কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু পানি, এই কথাটা লাগবেই, এটা ভুল করাই যাবে না। এরপরে এখানে আসো, এখানে আসো যে সাইনোব্যাকটেরিয়াতে মানে ক্লোরোপ্লাস্ট নাই, এই কথাটা জানলা। এবং এখান থেকে এই তিনটা কথাই লাগবে যে অঙ্গাণু কে, এটা কি, এবং সবুজ অঙ্গ হিসেবে কাজ করে। হ্যাঁ, এই সবুজ পাতাই এই কাজ করে, এই তিনটা কথা পড়লেই এটা পড়া শেষ। এবার ক্লোরোফিল নিয়ে কথাবার্তা বলে রাখছে তারা। ক্লোরোফিলের ক্ষেত্রে কোনটা কোন বর্ণ এটা একটু জানতে হবে, যে মানে এই জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, এই কথাগুলো জানতে হবে। ঠিক আছে, এই কথাগুলো জানতে হবে। এবং যদি কেউ একটু হার্ড প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা ক্লোরোফিলের বি এগুলার, এই যে ক্যারোটিন জ্যান্থোফিলের সংকেতগুলো একটু জানতে পারো যদি হার্ড প্রিপারেশন নিতে চাও, অন্তত ক্লোরোফিল এটা জানতে পারো। তারপরে আবার জ্যান্থোফিল হলুদ এগুলো কর, এগুলো দিছে, এগুলো বলে রাখছে তারা। তো এটার ক্ষেত্রে দেখো ফাইকোবিলিনটা পরীক্ষা আসার মতো, যে ফাইকোসায়ানিন হচ্ছে নীল, আর ফাইকো ইরিথ্রিন, ইরিথ্রোসাইট মানে লোহিত, মানে লাল। তাহলে লাল আর নীল মিলে ফাইকোবিলিন তৈরি হয়। ঠিক আছে, ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথ্রিন মিলে ফাইকোবিলিন তৈরি হয়, এই কথাটা তুমি পড়বা। তারপরে ফাইকোসায়ানিন আর এটার যদি সংকেত পড়তে পারো ভালো, না পড়লে আপাতত চলবে। তারপরে আলোর পরিচয় নিয়ে কথাবার্তা বলছে, আলোর একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এই কথাটা পড়লা। তারপরে এটার ক্ষেত্রে এখানে একটা জিনিস আমি ছেড়ে দিছি, সেটা হচ্ছে, এটা কোথায় গেল, একটা জিনিস আমি কোথায় ছাড়লাম, আচ্ছা এই যে 50 থেকে 60টা ফোটন কণা, এই কথাটা পড়বা। 50 থেকে 60টা ফোটন কণা। আচ্ছা, এখানে এই যে সর্বোচ্চ আর সর্বনিম্ন দৈর্ঘ্যটা, এই দুইটারই পড়বা। তারপরে কে কত পার্সেন্ট শোষিত করে, কোনটা দিয়ে প্রতিফলিত হয়, এই এই লাইনটা রিভিশনের জন্য। তারপরে এটার ক্ষেত্রে ফটো সিস্টেম 1 এর ক্ষেত্রে কে, ফটো সিস্টেম 2 এর ক্ষেত্রে কে, এবং তিনটা অংশ কি কি আছে, বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন ইটিসি, আর আলোক শোষণ, এই তিনটা পড়বা। মানে জাস্ট এই তিনটা পড়াশোনা করে, এই যে ইফেক্ট, এই যে ইফেক্টটা হয়েছে ইমারসন ইফেক্ট, এটা পড়বা। একবারে ডিরেক্ট লাইনটা পড়ে ফেলবা। ইউনিট, এই যে কোয়ান্টোসম বলা হতো, এই কোয়ান্টোসম কি এটা আসছে, এই কথাটা একটু জাস্ট এটা পড়বা, কোয়ান্টোসম শব্দটা পড়বা। এটার ক্ষেত্রে 700, এটার ক্ষেত্রে 600 এত, এটার সাথে আহ, এই ঘাটতি ইলেকট্রন কিভাবে কি করে এটা একটু জানতে হবে, তাহলেই হবে।
ফটোলাইসিস পানির সাথে এটা জড়িত, এটা পানির সাথে জড়িত কিনা এই চুপ কথাবার্তা বলে রাখছে। তো তুমি ওই দুইটা পড়লেই মোটামুটি হবে। বিক্রিয়া কেন্দ্র তো অনেক কথাবার্তা বলা আছে। তো আমরা এখান থেকে পানির এই যে এটা হচ্ছে কত 680, এটা একটু আমরা জানবো। সালোক বিভাজন মানে ফটোলাইসিস অফ ওয়াটার, এটার ক্ষেত্রে আমরা ফটোলাইসিস কাকে বলে এটা একটু জানবো। এবং দুইটি ইলেকট্রনের প্রয়োজন হয়, দুইটি ফোটনের প্রয়োজন হয়, এই কথাটা যদি পারো আর কি মনে থাকে তাহলে একটু পড়ে নিও। হ্যাঁ, তারপরে আমরা এটিপি থাইলাকয়েড সারফেস, এটা বোল্ড যেহেতু দিয়ে রাখছে তোমরা এটা পড়ে নিবা। জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলছে, এবং এটা প্রস্তাব করেন কে? এই বিজ্ঞানী। দেখো এই বিজ্ঞানীটার নাম পড়তে হবে। এটিপি তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। তারপরে এটা কোএনজাইম, এটা কোষ রসায়নে আমরা পড়ছিলাম এনএডিপি, এটা আবার আমরা এখানে পাইলাম। তো এটার ক্ষেত্রে দেখো যে আগে কি ফটোসিস্টেম ওয়ানটা সৃষ্টি, মানে ফটোসিস্টেম টু এর বহু আগে ওয়ানটা তৈরি হয়েছে। এটার ক্ষেত্রে এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে জাস্ট খালি কি পড়বা তুমি, এই যে প্রথম লাইনটুকু, চলনশীল লিপিড কোনটা, তারপরে লৌহ মানে হিম কোনটা, সাইটোক্রোম, তারপরে ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন কোনটা, প্লাস্টোসায়ানিন। তাহলে তুমি ওইখান থেকে সায়ানিন কথা থেকে ইরিথ্রোসায়ানিন, আবার আরো কথা কি আছে না, ওগুলো একটু পড়বা। যেই সাথে যে ফাইকোবিলিনের সাথে ফাইকোসায়ানিন, এই ফাইকোর সাথে মিলাই দিবা। ফেরিডক্সিন, এটার ক্ষেত্রে আয়রন সালফার প্রোটিন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আয়রন সালফার প্রোটিন এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে আসো, এগুলো ভুল করতে করতে শিখবা বা 4টা 5টা করে করতে করতে শিখে ফেলবা। তারপরে এখানে আসো, এখানে আসলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে উম এইটা কত পার্সেন্ট, এই পার্সেন্টটা পড়বা। তারপরে এটার ক্ষেত্রে আমরা যাই, পার্সেন্টটা পড়ার পরে আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ, নির্ভর পর্যায়ে কি কি তৈরি হয় এটা একটু জানতে হবে। তারপরে এটার থেকে ফটোফসফোরাইলেশন কাকে বলে এটা একটু জানতে হবে। আত্তীকরণ শক্তি বলতে কোনটাকে বুঝাইছে তাকে জানতে হবে। এটা আবার ফটোফসফোরাইলেশন বলছে, কোনটা ফসফোরাইলেশন কোনটা ফটোফসফোরাইলেশন, এই কথাটা জানতে হবে। তারপরে এই যে কোনো কিছুর সংযুক্তিকেই বলা হয় যে ফসফোরাইলেশন, এর সাথে আবার আলো থাকলে ফটো, এই তো একই কথা। তারপরে চক্রীয় অচক্রীয় নিয়ে কথাবার্তা বলছে, তারা বলুক, সমস্যা নাই। এটা নিয়ে তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো কিভাবে কি গেছে না গেছে। এখন যেটুকু জানবে সেটা হচ্ছে আমরা এখান থেকে যাই, যে এখান থেকে আমরা তেমন ওইভাবে পড়াশোনা করব না, আমরা পড়াশোনা করব হচ্ছে এই যে পার্থক্যটাই পড়বো, যে অচক্রিয় কারা কারা অংশগ্রহণ করে, কোন সিস্টেম করে, এটাতে ফটো সিস্টেম ওয়ানই করে, পানির প্রয়োজন হয় কিনা, এই দুইটা আমাদের মাস্ট পড়তে হবে। হ্যাঁ, অচক্রিয় কিভাবে হলো, চক্রিয় কিভাবে। তারপর আলোক নিরপেক্ষ পর্যায়ে কারা কি উৎপন্ন করে, হ্যাঁ, আলোক নিরপেক্ষ আলোক প্রত্যক্ষ প্রয়োজন না পড়ে। হ্যাঁ, তারপর আলোক নিরপেক্ষতে কি হচ্ছে, এই কার্বন বিজারণ পদ্ধতি এই কথাটা, বা কার্বোহাইড্রেট তৈরি এই কথাটা পড়বো। তারপরে এখানে এই যেহেতু নিরপেক্ষ পর্যায়ে, হ্যাঁ, অন্ধকার পর্যায়টা স্ট্রোমাতে ঘটে, তাই না, আমরা স্ট্রোমাতেই পড়াশোনা করলাম। তারপরে আচ্ছা, তাহলে কেলভিন চক্র এটা আমরা 9-10-এ পড়ছি। এইখানে আমরা জাস্ট এখান থেকে একটু বিস্তারিত জানবো। দেখো C3 উদ্ভিদ কোনটা, এটা। এবং এখান থেকে আমরা কেলভিন চক্রতে C3-র ক্ষেত্রে কি পাবো, এই যে শৈবালের নামটা আছে, এই শৈবালের নামটা আমরা পড়বো, ঠিক আছে। এবং কার্বন 14 আইসোটোপ, এই কথাটা আমরা পড়বো। এবার সংক্ষিপ্তভাবে তারা কথাবার্তা বলছে, এটার ক্ষেত্রে আমাদের যেটা প্রথম জানতে হবে যে এই রাইবুলোজ 1,5-বিসফসফেট, এই অস্থায়ী অ্যাসিড করছে, এটা আমরা 9-10-এ তো একটু পড়ছি। তো আমরা এইখানে জাস্ট জানবো RUBP, এই রুবিস্কো, রুবিস্কো থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম রুবিস্কো, পরীক্ষায় দিয়ে দিবো। পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি, রুবিস্কো, শেষ। তারপরে আমরা আসি, তারপরে এখানে আমরা পড়ে কি করব, আচ্ছা, এটা 3 কার্বন বিশিষ্ট কি থাকে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে আমরা 9-10-এও পড়ছি, এখানেও আমরা পাবো। এটা কোটি কোটি বার পরীক্ষা আসছে অ্যাডমিশনে, তাই আমরা এটা পড়বোই পড়বো। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে যদি তুমি পড়তে চাও, যে এটা একটু দেখতে পারো, এটাতে আইসোমারেজটা দেখতে পারো। হ্যাঁ, আইসোমারেজটা দেখতে পারো, এটা থেকে আইসোমারেজটা মোস্ট ইম্পর্টেন্ট, তুমি এটা দেখতে পারো। তারপরে আইসোমারেজ কথাটা দেখার পরে আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে ডিহাইড্রোজিনেস এনজাইম এই কথাটা একটু দেখতে পারো। তারপরে তারপরে এগুলো থেকে আমরা কোনটা একবারে না পড়লেই নয়, এখানে দেখি আলোক নিরপেক্ষ, বিজারিত, জারিত, এটা পড়বো। তারপরে এটা স্ট্রোমার মধ্যে হয়, এটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে হয়, এই দুটো কথা জানবো। তারপরে এখানে আমরা একটু আসি, যে কি উৎপন্ন হয় এই কথাটা একটু জানবো।
যদি এটা পারো 6 অণুর বেশি, এটা একটু পড়ে নিও, না পড়লে এই ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি, এই কথাটা পড়িও। আচ্ছা, C3 উদ্ভিদ এটা আমরা আগেই পড়ছি, এটা নিয়ে সমস্যা নাই। ক্রেনস অ্যানাটমি, এই কথাটা পড়ি, ক্রেনস অ্যানাটমি অনুপস্থিত, এটা নিয়ে আমরা একটু পরে পাবো। এইখানে মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই 7 নাম্বারটা পড়বা, আর এটা তো আগেই পড়ছো, 9 নাম্বারটা আগেই পড়ছো। এবার এটা কিভাবে থাকবে না থাকবে এগুলো কথাবার্তা তারা সুক্রোজ কি করে না করে এগুলো বলুক, সমস্যা নাই। আমরা ফটো রেসপিরেশন এটা একটু পড়বো, যে এটা কাকে বলে, এটা আমরা পড়লাম। তারপরে এই যে কোন 3টা অঙ্গাণু অংশগ্রহণ করে, এটা কোটি বছর আগে থেকে এই কোশ্চেনটা আসে, পরীক্ষা আসে যে কোনটা অংশগ্রহণ করে না, এই চিন্তার সাথে আরেকটা অংশ জোর লাগাই দিলাম। এবার ফটো রেসপিরেশনের সাথে এখানে দেখো, এটার ক্ষেত্রে এই 3 নাম্বারটা মাস্ট করতে হবে, 3 নাম্বারটা মাস্ট করতে হবে। তারপরে আসি C4 চক্রে, C4 চক্রের ক্ষেত্রে এই দেখো C4 চক্রে থেকে কি আছে, আমরা যেটা পাবো সেটা হচ্ছে C4 চক্রে এই যে এটাকে কি বলা হয়, ডাই কার্বক্সিলিক চক্র। আচ্ছা, ভুট্টা উদ্ভিদ নিয়ে গবেষণা করছে তারা। আচ্ছা, তারপর যাই, এটার ক্ষেত্রে আমরা একটু পড়াশোনা করলে, এখানে আমরা রিভিশনের জন্য এত কিছু পড়বো না, আমরা এই 4 কার্বন বিশিষ্ট, তাই আমরা এটা বলতেছি, এটা আমরা জানি। এখন আমাদের এখান থেকে পড়াশোনার মধ্যে এই যে বান্ডল শীট কথাটা পড়বা, আর পাইরুভিক অ্যাসিড কাইনেজ এটা পড়বা, এই দুটো রিভিশনের জন্য দিবা। তারপর এই 3টা মাস্ট করতে হবে, এই 3টা মাস্ট করতে হবে, হ্যাঁ, এই 3টা মাস্ট 100 করতে হবে। তারপর C3 C4 এটার ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে দেখো আমাদের এখন প্রায় 21 মিনিট হয়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে ইনশাল্লাহ। এটার ক্ষেত্রে এই গঠনটা পড়বা, 3 নাম্বারটা পড়বা, তারপরে 7 নাম্বারটা পড়বা, উদাহরণ পড়বা মাস্ট। তারপরে কেলভিন চক্র, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে 3 নাম্বারটা মাস্ট, 4 নাম্বারটা মাস্ট। আর এই দুটো তো কোটি কোটি বার পরীক্ষা আসবেই, তুমি না চাইলেও আসবে, ঠিক আছে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ও এ এ এইভাবে কথাটা আসবে, এবং আদর্শ তাপমাত্রা 100%। তারপরে আসো 30 থেকে 45 কথাটা বলছে, এই যে এখান থেকেই লেখা ছিল, এটাই আবার দিলাম। তারপরে ইক্ষু এটা পড়বা, এই যে কোন এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত এটা পড়বা। তারপরে এই যে 11 নাম্বারটা গুরুত্বতে দেওয়া আছে, দেখো গুরুত্বতে 6 নাম্বারটা আর 5 নাম্বার, ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম এটার পূর্ণরূপ, এটা একটু জানবা। আর পাথরকুচি গোত্র এই কথাটা জানবা। আর এখান থেকে তেমন পড়াশোনা করবো না। এবার নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি, এটা ইন্টারমিডিয়েট লাইফ থেকেই তোমরা জানো, এটা পড়ে আসছো, এটা এখনো রিভিশনে রাখতে হবে। বিজ্ঞানী হিল, রবিন হিল, তিনি কি করছিলেন এটা একটু জানতে হবে, যে কাকে তিনি এটাকে রাখছিলেন, আবার ভ্যান নীল এটা কি করছিলেন, হ্যাঁ কি উৎপন্ন হয়েছিল, কার পরিবর্তে কি, এটা একটু জানতে পারো। ঠিক আছে, না জানলেও এই যে জাস্ট খালি অক্সিজেনের আইসোটোপ 13 এটা একটু জানিও, তাই লিখছি। কে এটা করছিল ওই বিজ্ঞানীর নাম জানিও, এগুলো যদি তুমি নাম মনে রাখতে পারো। তারপরে সালোকসংশ্লেষণের সঙ্গে বাহ্যিক প্রভাবক গুলোর নাম কি, এটা আলো বাড়লে কি হয়, কমলে কি হয়, বা সালোকসংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের সাথে কি সাথে আছে, পানির সাথে কি সাথে আছে, এটা তোমার আগে থেকেই তোমার লিখে রাখা উচিত। যদি না লিখে রাখো তাহলে জাস্ট এই 22 থেকে 35টা পড়িও, তাইলেই হবে। অক্সিজেনের ঘনত্ব বাড়লে কি হয় না হয় এরকম কথা আছে, ঘনত্ব কমে গেলে ওই যে একই জিনিসটা একটু তাড়াতাড়ি লিখে নিলে ভালো। ক্লোরোফিলের জন্য কারা গুরুত্বপূর্ণ, এটা এর আগেও পড়ছি, আমরা এখানেও পাইলাম। অভ্যন্তরীণ প্রভাবক নয় কোনটা, এটা পরীক্ষা আসতে পারে। এটার ক্ষেত্রে পটাশিয়াম অনুঘটক এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মানে না পড়লেই হবে না। লিমিটিং ফ্যাক্টর বা লিমিটিং এর ক্ষেত্রে এই ল অফ লিমিটিং এটা কে প্রস্তাব করছেন, লিবিক। এবং লিমিটিং ফ্যাক্টর, ল অফ মিনিমাম একটা, আর লিমিটিং ফ্যাক্টর এটা কে করছেন, এটাতে কি করছেন, এটা হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান করছে। লিবিক একজন বিজ্ঞানী, ব্ল্যাকম্যান আরেকজন বিজ্ঞানী, কে কোনটা করছেন এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবং কোনটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাপমাত্রা, আলোক তীব্রতা, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। এরপর আমরা যাই, এই কথাটা জানলেই হয়েছে। তারপরে এখান থেকে সালোক সংশ্লেষণের হার আমাদের জানতে হবে, এই হারটা আমরা একটু পরেও পাবো, সেটা আমরা দেখে নেবো ওখান থেকে। আচ্ছা, মানে শোষণ হার পাবো, আর এটার ক্ষেত্রে 1, এটা জাস্ট মাথায় রাখবো। এরপরে হার নিয়ন্ত্রণ, আলোর ক্ষেত্রে লাল আর নীল আলোয় এটা কাজ করে, আর এগুলোতে আর পড়ার রিভিশনের জন্য আর লাগবে না। তাপের ক্ষেত্রে আচ্ছা কার্বন ডাই অক্সাইড উঠানামা করে, এই কথাটা একটু লাগবে। তারপরে
এই গম গাছে, এই কথাটা একটু পড়িও। তারপরে গুরুত্ব, গুরুত্ব তো তোমরা ছোটবেলা থেকেই ভালোভাবে জেনে আসছো, হ্যাঁ, যেটা মন চাক জানছো। পোকাতে ডিস্টার্ব করতেছে আমাকে। মানব সভ্যতা কোথায় হয়? এই যে কোথায় হয় বলছে, দেখো যে এগুলো সব কিছুতেই কি হয়, গ্লুকোজ তৈরি করতে হয়, গ্লুকোজ দিয়েই পরবর্তীতে এগুলা বিভিন্ন ভাগে ভাগ হয়। ক্ষেত্রে জাস্ট গ্লুকোজ কথাটা জানলেই হয়েছে। তারপরও তোমাদের এখানে আর পড়া নাই। আচ্ছা, শ্বসনে আসি। শ্বসনের ক্ষেত্রে কার্বোহাইড্রেট হলো শক্তির প্রধান উৎস। শ্বসন কাকে বলে, এই কথাটা, এই যে শক্তি নির্গমনকারী জারণ বিজারণের বিক্রিয়ার সমষ্টি কি, শ্বসন, এই কথাটা লাগবে। শ্বসন কাকে বলে এটা লাগবে। এরপরে এই যে পূর্বে 38 হতো এখন 36, এটা মাথায় রাখতে হবে, এখন 36। তারপরে শ্বসন অঙ্গ হিসেবে কি আছে? সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে। তারপরে শ্বসনিক বস্তু হিসেবে কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো অনেক কিছুই বলছে তারা। সূর্যালোকী শক্তির মূল উৎস, এটা আমরা জানি। এটিপি, এই যে এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হলো এডিপির সাথে। তারপরে আমরা একটু দেখি যে কোষের প্রয়োজন, কি কারণে প্রয়োজন, এটা একটু পড়তে পারো রিভিশনের জন্য, না পড়লে তুমি সবাত শোষণ অবাত শোষণ নিয়ে একটু পড়াশোনা করো। সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, অবাতে প্রয়োজন হচ্ছে না, এটা আমরা ছোটবেলায় শিখছি একটু, হ্যাঁ। অক্সিজেনের প্রয়োজন। এখন গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। কি উৎপন্ন হয়? দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা অবাত এবং সবাত দুইটারই এটা ধাপ। এটাকে কি বলা হচ্ছে? তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে ইএমপি পাথওয়ে বলা হয়, যেটা কোটি কোটি বছর ধরে এই কোশ্চেনটা আসতেছে, হ্যাঁ, এত ভাইরাল একটা কোশ্চেন। এবং সাইটোপ্লাজমীয় শোষণ বলা হয়, সাইটোপ্লাজমে ঘটে, তাই সাইটোপ্লাজমীয় শোষণ। আচ্ছা, আবার এই গ্লুকোজ কি প্রথম বস্তু হিসেবে কাজ করে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটার ক্ষেত্রে আসো। এখানে অনেকগুলো কথা বলা আছে, আমরা একটু এখান থেকে দেখে নিব। এটার ক্ষেত্রে আমরা একটু দেখব যে এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয় কোন এনজাইমের কারণে, অথবা ফ্রুক্টোজ 6 থেকে এটা হয়, এই দুইটা পড়বা, মাস্ট পড়বা, ঠিক আছে। আর এখান থেকে এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে 1,3 বিসফসফেট, এটা হয় এই কারণে। এই তিনটা এনজাইমের নাম পড়তেই হবে। এর সাথে যদি আরেকটু পারো তাহলে ইনোলেজ, এই কথাটা পড়িও, হ্যাঁ। তাহলে এই চারটা নাম পড়লেই মোটামুটি হবে। তার মধ্যে এই কোনটা ইয়া মানে বিক্রিয়াটা একমুখী আর কোনটা দ্বিমুখী, এই কথা একটু জানতে হবে। যে 1, 3, 5 এখানে বলে দিব আমি যে মানে গ্লুকোজ 6 থেকে ফ্রুক্টোজ 6, এটা কি একমুখী নাকি বহুমুখী, এই কথাটা পরীক্ষায় একটু হার্ড কোশ্চেন হলে থাকতে পারে। এরপর আসো। আচ্ছা, এক্ষেত্রে 17% কথাটা জানিও। পাইরুভিক অ্যাসিড সৃষ্টি মুখ্য বিষয় গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। আর গ্লুকোনিওজেনেসিস কাকে বলে, এই কথাটা একটু পড়লাম। তারপরে গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিস। গ্লাইকোলাইসিস শ্বসন, আর এটা সালোক সংশ্লেষণ, তাই না? আচ্ছা, এটা কি ইএমপি বলে, এটা হচ্ছে হিল বিক্রিয়া তুল্য। তারপরে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হয়, এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটু দেখি, এটার ক্ষেত্রে, হ্যাঁ, এটার ক্ষেত্রে এই যে অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে এটার সংযোগকারী উপাদান। এটা আমরা ছোটবেলায় দেখছি 9, 10, হ্যাঁ। তো যারা দেখোনি সমস্যা নাই। গ্লুকোজেনোলাইসিস কাকে বলে, এটা আমরা দেখলাম, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে। কোথায় ঘটে? যকৃতে ঘটে। এবার সাইট্রিক অ্যাসিড বা ক্রেবস চক্র, এটা সব থেকে বেশি এটি উৎপন্ন হয় কত? 24, এই কথাটা পরীক্ষা আসে। তারপরে আসি আবাসিক অণু, এই কথাটা থাকে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? আবাসিক অণু বলা হয়। তারপরে এখান থেকে পড়াশোনাতে তুমি এই যে টিসিএ চক্র বলা হয়, সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, ক্রেবস চক্র বলা হয়। এগুলা, এই তিনটা কথা পড়বা রিভিশনের জন্য। তারপরে এটার ক্ষেত্রে না, এখানে আমাদের পড়াশোনার ক্ষেত্রে এই যে এনএডি হলো এর উদ্দীপক এবং এটা হলো ইনহিবিটর, হ্যাঁ। এই এনজাইমটা জানতে হবে, এই তিনটা মানে প্রথম তিনটা তথ্যই আমাদের জানতে হবে। তারপরে আসি ক্রেব চক্রের গুরুত্ব, গুরুত্ব নিয়ে অনেক কথাবার্তা আছে। গুরুত্ব আছে, এই 3 নাম্বারটা মোস্ট। এই যে উৎপাদন প্রধান কেন্দ্রস্থল হচ্ছে ক্রেব শক্তি, শক্তি উৎপাদনের, কেননা এখান থেকে বেশি এটিপি পাই, তাই না? এই দুটো কথা পড়বা। এরপর এই যে 6 নাম্বারটা, তারপর গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এটার মধ্যে এটা প্রথম, এটা তৃতীয়, এটা ম্যাট্রিক্সে ঘটে, এটা সাইটোপ্লাজমে ঘটে, এগুলো তো তোমরা পড়ে আসছো। এই যে কার্বন ডাই অক্সাইডটা জানবা। আচ্ছা, তা টিসি এর ফুল মিনিংটা জানবা।
তারপরে এটার মধ্যে এই 2 নাম্বারটা একক পেরিফেরাল প্রোটিন, এটা মাস্ট জানতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কেমি অসমোসিস এই কথাটা রিভিশনের জন্য দিবা, এবং তাকে নোবেল পুরস্কার, ওই যে পিটারকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর এর নাম কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তারপরে এটিপি সিনথেজ, এটা কি করে? এর এই যে বর্ধিত অংশ কই আছে দেখি, এই যে ক্ষুদ্রতম রোটারি মোটর, এটিপি সিনথেটেজ। তারপরে আসো শোষণিক বস্তু হিসেবে কে থাকে? গ্লুকোজ থাকে। হ্যাঁ, গ্লুকোজ সরাসরি শোষণিক বস্তু হিসেবে কাজ করে, এই কথাটা লাগবে। তারপরে ফটো সিস্টেম ফসফোরাইলেশন অক্সিডেটিভ, এটা ফসফো সিস্টেম কাজ করে কিনা এবং কোথায় কাজ করে, কোন ক্ষুদ্রাঙ্গতে, মানে ক্ষুদ্রাঙ্গতে ঘটে, এটা। তারপরে এটার মধ্যে এই যে ক্রেবস চক্র, ক্রেবস চক্রতে 24 হয়, এটা মাথায় রাখবা, ক্রেবস চক্রতে 24 হয়। তো 24-এর ক্ষেত্রে এখন একটু মিলাই দেখো, যে এখন তো 24 এটিপি আছে, আগে ছিল 38, এখন হয়ে গেছে 36। তাহলে এটার সাথে ক্রেবস চক্র একটু মিলাই দেখো, যে ক্রেবস চক্রের ক্ষেত্রে কোনটা কোনটা ঘটছে এবং কোনটা কোনটা ঘটেনি। এটার ক্ষেত্রে 3, 2 × 4, তাহলে এখানে হচ্ছে 18 আর 4, 22 আর 2, 24, তাই না? আচ্ছা, তারপরে দেখো মোট হচ্ছে 686, কিন্তু আমরা পাই কত? 340, অর্থাৎ কত পার্সেন্ট? 55.4%, বা তারও কম। এরপরে অবাধ শোষণের কথাবার্তা আছে, অক্সিজেনের প্রয়োজন হয় না, ইথানল উৎপন্ন হয় এবং 2 অণু এটিপি উৎপন্ন হয়, যেখান থেকে কি পাই? 20 ক্যালোরি পাই, 10 করে। এই দেখো ক্যালোরি কত? 10 করে, 10 কিলো ক্যালোরি হিসাব করে। তারপরে গ্লাইকোলাইসিস তো এখানেও আছে, এখানে কি অসম্পূর্ণ জারণ হবে, তাই ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এটার ক্ষেত্রে কি লাগবে আমার? এই যে এনজাইমের কথাটা লাগবে, ডিহাইড্রোজেনেজ, এই এনজাইমের নামটা জাস্ট জানলেই হচ্ছে। তারপরে আমরা এই যে 2 এটিপি থেকে 20, এটা তো আমরা একটু আগে জানলাম। এই ফার্মেন্টেশন কথাটা অবাধ শোষণের জন্য লাগবে। তারপরে আমরা এখানে আসি, যে এই যে ইফেক্টটা জানতে হবে, একটু ইফেক্ট কথাটা একটু পড়ে নিও রিভিশনের জন্য। তারপরে আমরা এখানে এই যে গাজন, এটার ক্ষেত্রে আমরা জাইমোলজি, জাইমেস কথাটা পাই। হ্যাঁ, ইস্ট জাইমেস এই কথাটা আমরা পাই, আমরা কোষ রসায়ন অধ্যায়ে এটা আমরা পাইছিলাম। এই যে এটার কারণে তিনি এই যে ইস্টের ফার্মেন্টেশনের বর্ণনা কে দেন? লুই পাস্তুর। হ্যাঁ, আচ্ছা। তারপরে এটার ক্ষেত্রে প্রকৃত কৃষি, আদি কৃষি, এটা পড়লে ভালো, না পড়লে নাই। বেকারি শিল্প, মদ্য শিল্প, অ্যালকোহলের জন্য। আচ্ছা, এটার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার নামটা জানবা, এটার ক্ষেত্রেও ব্যাকটেরিয়ার নামটা জানবা, মাছের ক্ষেত্রেও জানলে ভালো। হ্যাঁ, তারপরে ভিটামিন কি কি, তারপরে ভিনেগার তৈরিতে কোন ব্যাকটেরিয়া কাজ করে, চামড়া থেকে ইত্যাদি অপসারণের জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। যদি ব্যাকটেরিয়ার নামগুলো পড়তে পারো তাহলে ভালো, হ্যাঁ, আর না হলে দুগ্ধ শিল্পটাই জাস্ট পড়বা। তারপরে অবাধ শোষণ ফার্মেন্টেশনের মধ্যে তারা ভাগ করে দিছে, এটা মাধ্যমটা কি, জীবিত কোষের বাইরে হয় ভিতরে হয়, এটা পড়বা। তারপরে এনজাইমের প্রকৃতিটা পড়বা। তারপরে শোষণিক হার, এটার ক্ষেত্রে দেখো কোটি কোটি বার পরীক্ষা আসে আদিম যুগ থেকে, ম্যালিকের ক্ষেত্রে কত, ওলিকের ক্ষেত্রে কত, ওলিকের ক্ষেত্রে কত, ম্যালিকের ক্ষেত্রে কত। গ্লুকোজেরটাও জানতে হবে। বাহ্যিক প্রভাবক, ওইগুলাই বলছি যে কোনটা থেকে কত হয়, 20 থেকে 35, এটা জানলেই হয়েছে। আচ্ছা, তারপরে এটার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, আচ্ছা যাই হোক, এই বাহ্যিক প্রভাবক নয় কোনটা, এটা পরীক্ষা দিতে পারি, যে বাহ্যিক প্রভাবক নয় কোনটা। একটু যদিও এটা কোশ্চেনটা তেমন গুরুত্বপূর্ণ না, তবে দিতে পারে, এই জন্য নামগুলো একটু পড়ে নিতে পারো। আর এই যে কোষের বয়স, এই তিনটাই পড়তে হবে। তারপরে শ্বসনের গুরুত্ব, এগুলো তো রিডিং দেওয়া আছে, তোমাদের সমস্যা নাই। এখানে অবাধ শোষণ, সবাধ শোষণ নিয়ে কথাবার্তা বলা আছে, যে অবাধ শোষণে আংশিক হয়, সবাধ শোষণে এটা হয়। হ্যাঁ, পানি উৎপাদন হয় কিনা, তারপরে শক্তি কতখানি উৎপাদন হয়, এটা আমরা জানি। এবার আসো সালোক সংশ্লেষণ, শ্বসন, এটার মধ্যে কি পড়াশোনা করব, যে কে কোনটা গ্রহণ করে, কে কোনটা ত্যাগ করে। ঠিক আছে, শক্তি রূপান্তর কোনটাতে ঘটে, বিক্রিয়া স্থলটা জানবো। তারপরে দহনটা, এটা পুরাটাই ভালো করে একটু পড়লে ভালো হয়। দহন একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া, বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় নাকি হয় না, এটা একটু জানতে হবে। ঠিক আছে, ওকে।
তারপরে পত্ররন্ধনে কথাবার্তা বলছে, এখানে পোষ্যদের নিয়ে কথাবার্তা, এগুলো আমরা এর আগেও পড়ে আসছি, এগুলো আমরা পড়ছি। তো এটার থেকে এই যে একই কথা আবার লিখছে, এই যে শ্বসনের প্রথম ধাপ হচ্ছে এটা। এবার দক্ষতা অর্জনের জন্য স্টিফেন হেলস কথাটা এর আগেও দিছে, এই প্লান্ট ফিজিওলজি ইংলিশেও বলে দিতে পারে, এই জন্য মাথায় রাখবা। তারপরে সর্বদ্রুত গতিতে কোনটা, এটা আবার লাগবে। এই যে এটা মোল আছে, এটা একটু পড়ে নিও। হ্যাঁ, ওই সময় যেটা বলছিলাম যে এখানে যদি পারো তাহলে এই দুইটা পড়ে নিও। তারপরে আমরা এইখানে যাই, এইখানে গেলে ইমবাইবিশন কাকে বলে, তারপরে ফোটন কথাটা জানতে হবে। তারপরে এটার ক্ষেত্রে 27 নাম্বারটা, এই 30 নাম্বারটা, 34 নাম্বার, আর 35 তো এর আগেও দাগাই রাখছি, তো তার না দিই আমরা, এটা হাত না দিই। এই যে আবার 41 নাম্বারটা। তারপরে শোষণিক বস্তু কাকে বলে, গ্লাইকোলাইসিস, এই যে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, পাইরুভিক অ্যাসিডের সংকেতটাও জেনে নিবা। হ্যাঁ, আর তারপরে এদিকে আসি আমরা, এই গ্লুকোজেরটা 1, ওখানে কিন্তু গ্লুকোজেরটা দেওয়া ছিল না। হ্যাঁ, তারপরে 55 নাম্বারটা, 57 নাম্বারটা। আর সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি, রোবিস্কো এনজাইম। মাটি থেকে কোনটি শোষণ করা হয়, তাহলে দেখো সিএইচও বাদ দাও, সিএইচও বাদ, সিএইচও বাদ দিলে নাইট্রোজেন। ঠিক আছে, তো আশা করছি প্রায় 37 মিনিট সময় লেগে গেছে এটা আমার শেষ করতে। তো আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় যে এগুলো রিভিশন তোমাকে দিতে হবে। তারপরও যদি তোমার নিজস্ব কোনো লাইন থাকে সেগুলো তুমি পড়াশোনা করবে, বা তুমি পরীক্ষা দিতে যে যেগুলো ভুল করছো বা নোট খাতা আছে সেগুলো পড়ে একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে নিবে ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানে এই ভিডিওটা শেষ করি। তোমাদের সাথে নেক্সট ক্লাসে অন্য কোনো দিন দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।